এয়ারপোর্ট ক্রস করতে যাতে এরা কেউ না পারে। নো বিশেষ বিমান, নো বিশেষ হেলিকপ্টার। দেশের আকামর জনসাধারণকে বলবো যে এই ঘটনা যদি হয় তাহলে আপনারা খুব দ্রুত কোন নির্দেশনা ব্যতীত এয়ারপোর্ট, সেনা ক্যাম্প সব ঘেরাও করে ফেলেন। নো ইন নো আউট। কারণ এরা হিসাব দিয়া যাইতে হবে এই দেশকে। দেশের যে ক্ষতি করছে এরা হিসাব দিয়া যাইতে হবে। এটি হচ্ছে যে মূল দাবি। উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সচিব লোয়ার লেভেল পর্যন্ত যেগুলো চিহ্নিত দুর্নীতিবাজ, অবৈধ ইন্টারিম গভর্নমেন্টের, সকলের পাসপোর্ট বাতিল করা উচিত। তবে বাতিলের আগে আরেকটা জিনিস করা উচিত এখন, সেটা হচ্ছে কি জানেন, ম্যাক্সিমাম উপদেষ্টাদের তো আমেরিকান পাসপোর্ট হোল্ডার। তাদের পাসপোর্ট তো আপনি বাতিল করতে পারবেন না। জব্দ করতে বলছে, উনি বলছে এটা জব্দ করতে, এটা জব্দ করতে পারবেন না। আপনি আমেরিকান পাসপোর্ট হোল্ডার, এদের জব্দ করতে পারবেন না। তবে ঘটনা হচ্ছে যে এরা যাতে এয়ারপোর্ট ক্রস করতে না পারে সেই নির্দেশনা জারি করা উচিত। যে এই উপদেষ্টা সহ বাকি যারা, ধরেন আপনার, আমি ফর এক্সাম্পল ধরুন 50 জন ব্যক্তি পৃথিবীর যেই দেশের পাসপোর্ট হবে তারা দেশ ত্যাগ করতে পারবে না, এই ধরনের নিষেধাজ্ঞা আসা উচিত। এবং ও যে বারবার আমরা বলিনি যে সেফ এক্সিট ইন্ডিয়ার কাছে কেন চায়, কারণ হচ্ছে এদের সবার ভয় কি জানেন, যে ইন্ডিয়া যদি বলে যে এই সমস্ত লোক আমার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না, তখন কিন্তু প্রবলেম আছে। এই কারণে তারা কিন্তু ইন্ডিয়ার কাছে সেফ এক্সিট চায়। বাংলাদেশের তো সমস্যা নেই, যাইতে তবে বিমান নিয়ে ইন্ডিয়ার উপর দিয়া। তো এখন মাসুদ কামালের কথা অর্ধেক ঠিক, বাকি অর্ধেক হচ্ছে না, এদের কাউরেই যাইতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না একটা গভর্নমেন্ট আইসা দেখেন না নেই, তার আগ পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না। সব এখানে থাকবে। প্রয়োজনে আপনারা সব উপদেষ্টা একসাথে যমুনাতে থাকেন, ডাক্তার ইউনূসের সাথে একসাথে যমুনাতে ঘুমান, কি হয়েছে? সব তো বেডা, আর বেডি 2-1টা যা আছে তাদের জন্য একটা রুম খালি করে দিল। সবাই যাতে ওইখানে থাকে, ওনাতে কাউকে বেরই যেতে যাতে না পারে। দেখেন মাসুদ ভাই, গত বছর 5ই আগস্টের পর ইউনূস সরকার যখন আপনার এই ক্ষমতায় আসছেন, এরপর থেকে এ পর্যন্ত সম্ভবত 10টা সফর হয়েছে, কিছু জানাইয়া কিছু না জানাইয়া। আপনার আমি আগেও বলছি 300 সামরিক কর্মকর্তা এই পর্যন্ত বাংলাদেশ থেকে ঘুরে গেছে। এবং এটা যেটা বলা হচ্ছে যে আগামীকাল 6 তারিখে আসবেন হচ্ছে যে আপনার পাকিস্তানের ডিজি লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিব, ওনার সাথে আসবেন আরো 3 জন, মানে মোট 4 জন, কিন্তু আসলে আসবেন হচ্ছে ওনারা 10 জন। আমাদের পত্রিকাগুলো এখন চাপায়া বলছে 10 জন। তারা এখানে আমাদের কোনো পত্রিকায় আমি এই ধরনের রিপোর্ট দেখিনি এখনো না। এবং আমাদের এখানে সে বৈঠক করবেন কার সাথে জানেন? আমাদের এখানে 3 বাহিনীর টিম যেটা আছে, মানে যেটা আপনার প্রধান উপদেষ্টার আন্ডারে 3 বাহিনীর টিম, ওইটার সাথে। এবং আমাদের দেশের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন হচ্ছে যে আপনার ওই কামরুল হাসান। উনি কি মেজর জেনারেল না লেফটেন্যান্ট জেনারেল জানি না, কামরুল হাসান। তবে এখনো আমাদের আপনার সেনাপ্রধানের সাথে বৈঠক হবে কিনা এটা জানা যায়নি। এবং আমাদের যে 3 বাহিনীর সাথে বৈঠকের পরে তারা আবার বাংলাদেশ ভারত সীমান্তে যাবে। এর আগেও কিন্তু বেশ কয়েকবার গেছে এই পাকিস্তানি সেনাবাহিনী। এখন এইবারও যাবে, হয়তো 7 তারিখ বা 8 তারিখে যাবে ওই অঞ্চলে। এখন আমার কথা হচ্ছে ভাই, ভারত আর পাকিস্তান দুইটাই পারমাণবিক শক্তিধর দেশ। ভারত যদি 5টা মারে, পাকিস্তানও 5টা মারতে পারে ভারতে, তাদের প্রবলেম। এখন তারা মারামারি পশ্চিম সীমান্তে করুক, আমার কোনো সমস্যা নেই। যেখানে আপনার এই যে ভারতীয় সেনাবাহিনীর চিফ এবং জয়সওয়াল পর্যন্ত বলছে যে মানে পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দিবে, এটা 3 দিন আগের কথা। এর আগে আবার আপনার পাকিস্তানের আসিফ মুনির, সে বলছে ভারতরে মিটিয়ে দিবে, আমাদের কিছু হলে আমরা পারমাণবিক বোমা মাইরা দিব, এই কথা বলছে আমেরিকাতে বৈশা। তো 2 দেশ যুদ্ধ অবস্থায় আছে এখন। একজন বলতেছে সিঁদুর এখনো বন্ধ হয় নাই, আরেকজন বলতেছে বাসর রাত এখনো খোলা হয় নাই। তাদের দোনোজনের কাছে উন্নত প্রকার বিমান আছে, ব্যাপক আর্মস এমুনেশন আছে, বিশাল সৈন্যবাহিনী আছে। আমি তো ভাই ছোট দেশ, আমার বর্ডার একদিকে হচ্ছে যে আমার বর্ডার হচ্ছে যে ইন্ডিয়া, আর একদিকে হচ্ছে যে বঙ্গোপসাগর, আর একদিকে বার্মা। এখন আমি কেন এই পাকিস্তান আর ইন্ডিয়ার এই ভেজালে পড়বো? আমার তো দরকার ছিল যে আমি নিউট্রাল, চুপচাপ থাকবো।
পাকিস্তানি সেনা প্রধান বলতেছে আমরা এবার পূর্ব দিক দিয়ে আক্রমণ করব। পূর্ব দিক দিয়ে মানে বাংলাদেশের উপর দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ করবে। আবার এদেরই সেনাবাহিনীর লোকজন আইসা ইন্ডিয়ান বর্ডার ঘুরে যাইতেছে, আমার দেশে এসে যুদ্ধকালীন মিটিং করতেছে। তবে ইন্ডিয়া কি তাহলে আমার ছেড়ে দিবে? আপনি এমনি চিন্তা করেন, ইন্ডিয়া কি আমার ছেড়ে দিবে? ইন্ডিয়া তো পশ্চিম দিক দিয়ে যদি পাকিস্তানে ম্যাসাকার করা শুরু করে, আর আমার এখানে যদি শুধু থাপ্পড় সোয়ার দিতে শুরু করে, আমাদের পাকিস্তানকে আইবো আমাদের বাঁচাইতে? আপনার ইন্ডিয়া এখন বাংলাদেশ থেকে যদি একটা বিমান যদি ইন্ডিয়ান আকাশ না ব্যবহার করে যদি যাইতে, তাহলে পাকিস্তান যাইতে 4.5 ঘন্টা লাগে, 8 ঘন্টার মতো পায়। আর পাকিস্তানি বিমান যদি ইন্ডিয়া ব্যবহার না করে আসতো তাহলে 8 ঘন্টা লাগে। এটা বোমা মারতেও তো সেম সময় লাগবে পাকিস্তানের। ইন্ডিয়া যদি আমাদের মাইর শুরু করে, পাকিস্তান কি বোমা পাঠাইবো যে ইন্ডিয়ার এই দিক দিয়ে মারো? তো এগুলো তো হচ্ছে যে আপনার না রাষ্ট্রধার ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে। ভারত তো আমাদের ঐতিহাসিক ভাবে বন্ধু রাষ্ট্র, যারা আমাদের এই স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগী। তো তারা বাংলাদেশকে কখনোই আক্রমণ করবে না। কেউ কেউ এরকম ভাবছেন যে ভারত কখনোই বাংলাদেশে আক্রমণ করবে না, কিন্তু ভারত যদি বাংলাদেশকে পূর্ব পাকিস্তান মনে করে তখন হামলা কিন্তু করবে। যদি কোনোভাবে ভারতের মাথায় এটা ঢুকেছে এই দেশটা এখন আর বাংলাদেশ নাই, এটা পুরো পাকিস্তান হয়ে। সবচেয়ে মজার বিষয় কি জানেন মাসুদ ভাই? এরকমও অনেকে কিন্তু বলা বলি করছে। না মাসুদ ভাই, আপনাকে এত বিশাল দিয়ে না বুঝে আমি একটা ছোট্ট করে বুঝাই। আপনি আপনার সন্তানকে লালন পালন করতেছেন, আপনার সন্তান এক পর্যায়ে নিজের ভাবে নিজে ইস্টাবলিশ হয়ে গেছে। আপনার সন্তান সে চাকরি বাকরি করেছে, তার জীবন তার মত। এখন আপনার সন্তান আইসা যদি আরেকজনের পাল্লায় পড়ে যদি আপনার গায়ে হাত তুলতে যায়, তখন কি আপনার বাবাকে কি দেখে থাকবে? বা আপনার এক ভাই যদি বড় ভাই, আপনার ছোট ভাই বা বড় ভাই বা দুই ভাই যদি মারামারি করতে থাকেন, তা আপনার এক ভাই কি চুপ করে দেখতে যে আমার ওভাবে পিটাই যায়? এখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ইন্ডিয়ার হাত ছিল, তাদের প্রচুর সাহায্য সহযোগিতা ছিল। বাংলাদেশ আজকে এই পজিশনে আসার ব্যাপারেও ইন্ডিয়া সহযোগিতা ছিল। কারণ অনেক কিছুই আমরা সবাই বলি যে ইন্ডিয়ারে সব দিয়ে দিছে, না রে ভাই, ইন্ডিয়ারে কিছু দেয় নাই। ইন্ডিয়ারে বাংলাদেশ একটা দিচ্ছে, সেটা কি জানেন? যে বাংলাদেশে কোনো মৌলবাদীর উত্থান হয় নাই যেটা ইন্ডিয়ার ক্ষতি করবে, এই জিনিসটা ইন্ডিয়াকে দেওয়া হয়েছে। সেদিকে ইন্ডিয়া কিন্তু আমাদের সব দিচ্ছে। এই যে খাদ্য থেকে শুরু করে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আছে, এগুলোর মালামাল পর্যন্ত ইন্ডিয়া হয়ে গেছে বিদেশ। ইন্ডিয়া তো সব দিছে আমাদেরকে। একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল। এখন আপনি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কটা ভুলা যাইয়া ইন্ডিয়ার শত্রুরাই না আপনি আমার দেশে বসাইয়া আমার দেশ থেকে শত্রুতামি করাবেন। আমার দেশে পাকিস্তানি সেনাবাহিনী আইসা জঙ্গি দিয়া যে পাকিস্তান বলবে আমরা পশ্চিম দিকে মারতেছি, তোমরা জঙ্গি পাঠাও ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়া নিশ্চুপ বসে থাকবে ভাই? দেখবে? এটা কি দেখা উচিত তার? এমনি ইন্ডিয়া মারবে না আমাদের। কিন্তু এখন যে কর্মকাণ্ড বাংলাদেশে হচ্ছে, তাতে তো এই কর্মকাণ্ড যদি যুদ্ধ লাগে তাহলে আমরাও মাইর খাবো এখানে। কেন হচ্ছে আপনাদের বাংলাদেশেরই এক জামাতের নেতা বলে যে ওনার কাছে 50 লাখ লোক আছে, 25 লাখ গেরিলা ট্রেনিং করবে। তার মানে তাদের কাছে 25,000 রাইফেল আছে, 25 লাখ রাইফেল আছে ভাই। রাইফেল দিয়ে গেরিলা ট্রেনিং করে গেরিলা মারতে যাবে দাসবাতহীন। আবার পাকিস্তান সেনাবাহিনী বলতেছে যে এবার পূর্ব দিক থেকেও যায় মারবো। আমাদের কাছে তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নাই। বা পাকিস্তান সেনাবাহিনীর অনুচররা যে এই মুহূর্তে বাংলাদেশে নেই, আপনি কি বলতে পারেন হাজার হাজার পাকিস্তানি সেনাবাহিনীর লোকজন বাংলাদেশে আছে? এই যুদ্ধটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগার সাথে সাথে বাংলাদেশ থেকে হয়েছে, এরাই যে ইন্ডিয়ারে মারবে না সেটার গ্যারান্টি আপনি কিভাবে দেন? ওরা নিজেরা পাকিস্তানের এই বাহিনী তো আমাদের দেশ থেকে বাইরে ইন্ডিয়ারে মারতে পারে, তখন ইন্ডিয়া কি চুপ থাকবে? আপনি কিভাবে বিশ্বাস করবেন? বাঙালি মারলো না, আমরা কেউ মারলাম না, কিন্তু পাকিস্তানি অনুপ্রবেশকারী যারা আছে এই মুহূর্তে তারাই 2-4টা রকেট লঞ্চার ফালাই দিল। যেটা 5ই আগস্ট, যেটা এই যে গত বছর 5ই আগস্ট যেটা করছে, স্নাইপাররা এসে পোলাপাইন মারছে, দোষ করছে সরকারের। সেম ঘটনা তো পাকিস্তান আবার করতে পারে, যে ইন্ডিয়ার ভিতরে মারো, দোষ পড়লে বাংলাদেশের পড়বে। কারণ পাকিস্তানের তো কোনো বিশ্বাস নাই, এদের তো মাও নাই, বাপও নাই, ভাইও নাই, বোনও নাই এদের। কারণ এদের মাথায় তো একটাই ডিটারিছে যে আমাদের দেশ বিভাগ করাইছে ইন্ডিয়া, সুতরাং ইন্ডিয়াকে মারো, ইন্ডিয়া বাংলাদেশকে মারবে, বাংলাদেশের কোনো উপায় নেই, পাকিস্তানের লগে এক হবে। এটা তো চালাই তারে, সেটা কেন আপনারা চিন্তা করতেছেন না?
জি বাংলাদেশ সেনাবাহিনী মারবে না, বাংলাদেশ সেনাবাহিনী মারলো না, কিন্তু ইন্ডিয়ার যে অনুচর এখন বাংলাদেশ আছে তারা যে মারবে না সেই গ্যারান্টি আছে আপনার কাছে? জি আমি একটু রফিক ভাইয়ের কাছে একটু আসবো। রাশেদ হায়দার আবার আসছি আপনার কাছে। রফিক ভাই, এই যে পাকিস্তানের সামরিক বাহিনীর লোকেরা বারবার বাংলাদেশে আসছে, এদিকে ভারত পাকিস্তান চরম উত্তেজনা, এই সময়টাতে এই যে আমরা ওদেরকে এত আদর আপ্যায়ন করছি এবং কি উদ্দেশ্যে কি বা কার, আমরা কিন্তু আহ, অনেক কিছু অনুভব করতে পারলেও বহু কিছুই বলা সম্ভব হয় না। আপনার কি মনে হয় এই উত্তেজনার ভিতরে পাকিস্তানের আর্মি বাংলাদেশে এইভাবে নরম নরম করাটা কি আমাদের জন্য নিরাপদ? ধন্যবাদ মাসুদ ভাই। দেখেন, আমাদের দেশটা কিন্তু স্বাধীন হয়েছে খুব অল্প সময়, কিন্তু মাত্র 9 মাস। 9 মাসে কিন্তু কোনো বিশ্বে কোনো দেশে কিন্তু এইভাবে যুদ্ধ করে স্বাধীন হতে পারে নাই। নর্মালি দেশে ধরেন অন্যান্য উন্নত কান্ট্রিগুলিতে অল্প আলোচনা করেই হেরা ভাগাভাগি হয়ে গেছে। না রফিক ভাই, আমি দ্বিমত পোষণ করি এখানে, আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি। বাংলাদেশ 9 মাসে স্বাধীন হয়েছে আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি জানি না এর মধ্যে ধারণা বা বিশ্বাস এক এক রকম। বাংলাদেশ যুদ্ধের যে গ্রাউন্ডটা তৈরি করা হয়েছে সেটা বহু বছরের, হ্যাঁ বহু বছরের ভাষা আন্দোলন, তারও আগ থেকে ভাষা আন্দোলন, ভাষা নিয়েই তো শুরু ঝামেলাটা। প্রথম ঝামেলাটা শেষ হওয়া পর্যন্ত ভাষা নিয়েই, সেখান থেকে ধীরে ধীরে একটা পর্যায়ে এসে এটা মুক্তিযুদ্ধের রূপ নেয়, দীর্ঘ সংগ্রাম। তবে আমরা সশস্ত্র সংগ্রাম করেছি 9 মাস, এটা ঠিক আছে, কিন্তু এটাই বললাম, এই বললাম সংগ্রাম ছিল। কিন্তু না, আমি ওইটাই বললাম আর কি, ওই ইতিনি করলাম। এখন এই 9 মাসে যখন যুদ্ধ করে দেশ স্বাধীন হয়ে গেছে, বুঝছেন, এটা খুব সহজ মনে করছে, কিন্তু কার সহযোগিতা কিভাবে স্বাধীন হয়েছে এটা কিন্তু কোনোদিন চিন্তা করে নাই। অনেকেই বলে যে ভারতীয় সেনাবাহিনী অস্ত্রগুলি নিয়ে এসে, ভাই অস্ত্রগুলি দিছে কে? অস্ত্রগুলি তো ভারতীয় সেনাবাহিনী। আপনার একটু থামাই দিই, দেশ স্বাধীন হওয়ার পরেই, হ্যাঁ, এই যে বাংলাদেশ বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে ভারত এটা নিয়ে গেছে। আরে ভারত যদি তখন সৈন্য তাদের নিয়ে না যায়, অথবা ভারত যদি এই অংশটাকে তাদের এই প্রদেশ দাবি করে বসে, সেক্ষেত্রে আমরা তো আরো 100 বছর লড়াই করা লাগতো, হয়তো বা কোনো কালেও আপনার তো এই কথা বলছেন, কিন্তু জি। তো এই বিষয় এই ন্যারেটিভ গুলো আমরা বাঙালিরা বা স্বাধীনতার পক্ষের লোকেরা সেটা প্রচার করতে পারেন। এটা তাদের ব্যর্থতা, এটা তাদের মেধা দুর্বলতা, এটা তাদের বিচক্ষণতার অভাব। এবং আমি মনে করব অথর্ব কিছু মানুষের হাতে বাংলাদেশের স্বাধীনতাটা চলে গেছিল, এই কারণে সেটাকে সঠিকভাবে জাতির সামনে সেটা তুলে ধরতে পারেনি। কিন্তু অ্যান্টি প্রচারটা, অ্যান্টি যে ন্যারেটিভটা, সেটা কিন্তু দারুণভাবে প্রচার হয়েছে এবং একদম তৃণমূলে গ্রাসরুটে পর্যন্ত প্রচার হয়েছে। জি এখানে দেখেন আপনি, এর দুইটা কয়েকটা জিনিস আছে এখানে। আপনি দেখেন ওই সময় যদি, যে সময় আপনার ভারতীয় বাহিনী যুদ্ধ করছে, ওদের প্রায় 16-17 হাজার সৈন্য মারা গেছে এই যুদ্ধতে, বাংলাদেশি যুদ্ধের মুক্তিযুদ্ধে। আমাদের দেশের স্বাধীনতায় আমাদের সহযোগিতা করছে এই ন্যারেটিভটি বিএনপি প্রচার করছিল না আওয়ামী লীগ প্রচার করছে? আওয়ামী লীগও খুব জোরালো ভাবে সেটা প্রচার করেনি। এবং না না না, এটা কথা করছে, শুনেন, গতার করছে, কিন্তু বিএনপি এখানে মাঝখানে সবসময় উল্টা বলছে। এখনো আজকেও তো বিবৃতি দিছে, রুল করে বক্তব্য দিছে ভারতের বিরোধিতা করে, আজকেও বিবৃতি দিচ্ছে। আপনি কি বলতে চাইতেছেন? এই জন্যই কিন্তু ওই নেগেটিভটা ওরা কিন্তু সহজে কিন্তু আপনার করতে পারছে, দাঁড় করাতে পারছে ভারত বিরোধিতা। আরে ভাই, ভারত বিরোধিতা করুন ভাই। আজকে যদি আপনার একটু সাধারণ একটু এই যে পাকিস্তানে যে ওরা বক্তব্য দিছে যে আমরা পূর্ব বঙ্গ থেকে আক্রমণ করবো, আপনি যদি পাকিস্তান যদি পূর্ব বঙ্গ আক্রমণ করার জন্য কথাটা বলছে, এদিক থেকে যখন আপনি দিয়ে আক্রমণ করে, তাহলে ভারত তো 100% আক্রমণ করলে ভারতে পাকিস্তানের সমস্যা হবে কোনো? পাকিস্তানের তো কোনো সমস্যা না দেশে, তাহলে আমাদের দেশে ক্ষতি হবে, আমাদের দেশে আমরা আমাদের জায়গা দখল করে নিবে, আমাদের লোক মারা যাবে। এটা তো পাকিস্তানি লোক থাকে না, ওরা তো দেখালো কিছু অস্ত্র নিয়ে আসবে, কিছু তৈরি করবে বা সেনাবাহিনী থাকবে, কিন্তু ওরা তো পলায় চলে যাবে। তো ওই যে 71-এ যখন পলায় চলে গেছিল, 71-এ যখন আপনি পলায় চলে গেছে, রফিক ভাই, আমি তো কবে আসছি আপনার কাছে আবারও আসছি। আমি রাশেদ হায়দারের কাছে আবার একটু যেতে চাই। রাশেদ হায়দার আগামী 9 অক্টোবর ভারত সফরে যাচ্ছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
পাকিস্তান ও চীনকে পাত্তা না দিয়ে ভূ রাজনীতিতে নতুন মোড় নিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করে। আমার কথা হচ্ছে, এই আফগানিস্তান পাকিস্তানের সাথে কিন্তু কোনো ধরনের লিয়াজু করছে না, সহযোগিতাও করছে না, বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওইভাবে যেভাবে হওয়ার কথা মুসলিম দেশ হিসাবে ওইভাবে কিন্তু হচ্ছে না। তারা কিন্তু প্রথম থেকেই ভারতকে টার্গেট, ভারতের সাথেই তাদের সম্পর্ক তৈরির জন্য তারা কিন্তু সিরিয়াস। এখন তাদের পররাষ্ট্রমন্ত্রী আসছেন 9 অক্টোবরে। এই যে ভূ রাজনীতিতে এখানে একটা প্রভাব পড়ছে, পাক ভারত যুদ্ধের উত্তেজনার মধ্যে সিঁদুর যে অভিযান, ওই অভিযানটা কিন্তু এখনো শেষ হয় নাই, সেটা স্থগিত। এখন আবারও সেটা রান হতে পারে, পরস্পর বাকযুদ্ধ চলছে এই মুহূর্তে। এখানে ভূ রাজনীতির কি পরিস্থিতি হতে পারে আপনি যদি বিষয়টা একটু আলোচনা করেন সংক্ষেপ। মাসুদ ভাই, এই নিউজটা গতকালকেই ফ্লাশ হয়েছিল যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছে ইন্ডিয়ার সাথে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ইন্ডিয়ার কিন্তু বিশাল একটা ইনভেস্টমেন্ট ছিল আফগানিস্তানে, বিশাল ইনভেস্টমেন্ট ছিল আফগানিস্তানে। এখন আফগানিস্তানের যুদ্ধের পরে বা যুদ্ধে যখন আফগানিস্তানে আমেরিকা ইনভেনশন করে, তখন কিন্তু পুরোপুরি পাকিস্তান সহযোগিতা করছিল। এবং এখনো পাকিস্তানের সাথে আফগানি সৈন্যদের সাথে বর্ডারে কিন্তু ব্যাপক যুদ্ধ কন্টিনিউ চলে। আপনাকে একটু স্মরণ করাই দিই, কিছু তথ্য দেই। যখন আমেরিকানরা আফগানিস্তানে হামলা করে তালেবানদের বিরুদ্ধে, তখন তারা পাকিস্তানের মাটি ব্যবহার করেছে টাকার বিনিময়ে। পাকিস্তানকে ডলার দিত, আর পাকিস্তান তাদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়েছিল আফগানিস্তানে হামলা করার জন্য পাকিস্তানকে। এখনো পাকিস্তানে আমেরিকার এই কি বলে এটাকে এয়ার স্পেস আছে, যেখানে তারা এই মানে কি বলে এটাকে বিমান ঘাঁটি পাকিস্তানে এখনো, আমেরিকার বিমান ঘাঁটি ওই সময় যে হয়েছিল এখনো সেটা আছে। এটাকে আফগানিস্তান মনে হয় খুব সহজভাবে নিচ্ছে না, এবং পাকিস্তানকে তারা শত্রু হিসেবে মনে করে, আমার মনে হয়। আপনার বড় কথা কি জানেন, এই যে ওসামা বিন লাদেন কোথায় ছিল? পাকিস্তানেই তো, তোরাবর পাহাড়ে। পাকিস্তানের ভেতরে আবার আমেরিকা যাইয়া ওসামা বিন লাদেনরে মারে, এটাও কিন্তু আফগানিরা ভুলে নাই, তালেবানরা ভুলে নাই কিন্তু এটা। এখন যখন আবার এই যে তালেবানের আফগানিস্তানের ভিতরে যে বিমানবন্দর ছেড়ে দিয়ে গেছিল, সেইটা আমেরিকা আবার এখন দখল করতে চাইতেছে। ডোনাল্ড ট্রাম্প অলরেডি ঘোষণা দিয়েছে ওইটা ছেড়ে যাওয়া ভুল হয়েছে, ওই জিনিসটা আবার আমরা চাই। তাইলে এখন এই জায়গায় আফগানিস্তানের কাছে অপশন আছে দুইটা। আফগানিস্তানের কাছে অপশন আছে যে আফগানিস্তান চিন্তা করছে যে আমরা এই মুহূর্তে ইন্ডিয়ার সহযোগিতা পাইলে সবচেয়ে ভালো, কারণ ইন্ডিয়া যদি সহযোগিতা করতে রাজি হয় তাহলে সেখানে রাশিয়া আসবে, অটোমেটিক্যালি রাশিয়া চলে আসবে। রাশিয়া যদি চলে আসে তাহলে ওখানে ইরান আসবে। ইরানের কে এবার যে বোমা মারা হয়েছে, এই যে কয়দিন আগে ইসরায়েল ইরান যুদ্ধে বোমা যেগুলো মারা হয়েছে আপনার ফাইট দিয়া, আমেরিকান বিমান দিয়া, সেগুলো কিন্তু তেল ভর্তি এবং এয়ার স্পেস ব্যবহার করছে পাকিস্তানের। কারণ যে অংশটাতে যে বোমা বিস্ফোরণ ঘটাইছে, বোমা হামলা করছে, সে অংশটা পাকিস্তানের বর্ডারের সাথে। সুতরাং ইউএস ফ্লাই বিমানগুলো সব পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করে ইরানে মারছে, ইরানও ভুলে নাই। এখন একটা জিনিস বেলুচিস্তানের জ্ঞানযন্ত্রতে, সেটা পাকিস্তানের একটা বিশাল অংশ বেলুচিস্তান, যেটার একদিকের বর্ডার আছে আপনি ইরানের সাথে, আরেকদিকে আফগানিস্তানের সাথে, আরেকদিকে আফগান। সুতরাং এই পররাষ্ট্রমন্ত্রী যদি ইন্ডিয়ার সাথে দেখা করে, এবং এইটা যদি ইন্ডিয়া যদি ভালোভাবে যদি টেক কেয়ার করতে পারে, পাকিস্তানের জন্য আরো মহাবিপদ। কারণ এর ভিতরে আপনি একটা জিনিস, যদি ইন্ডিয়া পাকিস্তান আবার সে সিঁদুর মারামারি লাগে, আমি গ্যারান্টি দিব যে উইদিন 2 দিনের ভিতর বেলুচ স্বাধীন হয়ে যাবে। কারণ আফগান তখন অন্য বর্ডারে মারবে, যেটা পাকিস্তান চিন্তা করতেছিল যে বাংলাদেশ ওরা মারবে, পাকিস্তানের জন্য এখন আফগানও মারবে, ইন্ডিয়াও মারবে, বেলুচ তো নিজেরাই নিজেদের দেশ স্বাধীন করবে, ইরানও মারবে। ভূরাজনীতি তো বিশাল জিনিস। আর বেলুচ যদি স্বাধীন করে ফেলে ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভালো। দেখেন, ইন্ডিয়া থেকে সমুদ্রপথে আফগান হইয়া বেলুচ হইয়া একেবারে তুর্কিমিস্তান পর্যন্ত চলে যাবে গা। এখন পাকিস্তানকে সহযোগিতা করতেছে কিন্তু চায়না, কিন্তু চায়নাও জানে যে এই
পাকিস্তান বেইমান, কারণ হচ্ছে যে এই যে এখন পাকিস্তান যেহেতু আমেরিকার সাথে হাত মিলাইছে, চায়নাও চায় না যে আমেরিকান ঘাঁটি আমাদের এশিয়াতে থাকুক, কারণ চায়না এখন পরশক্তি একটা। হায়দার ভাই আপনাকে আর একটু করি, এই যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই কি বলে আমির খান মোত্তাকি ভারতে আসতেছে, ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো। এর মধ্যে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এর আগে, আরো কয়েকদিন আগে লাইভে। বাংলাদেশের একজন 7 জন সম্ভবত ধর্মীয় নেতা, মামুনুল হক, মাওলানা মামুনুল হকের নেতৃত্বে ওনারা আফগানিস্তান সফর করেছে। এই বিষয়টাকে খুব কাকতালীয় আমার কাছে মনে হয়। এবং এরপরে দেখবেন এর আগে ওরা এই হেফাজত কিন্তু জামাতে ইসলামকে সাপোর্ট করত, এখন তারা জামাতে ইসলামকে সাপোর্ট করে না, পাকিস্তানপন্থী বলে সম্ভবত। এটাও আফগানিস্তানের কোনো এই পলিসি কিনা, জাস্ট এটা ভূরাজনীতির ক্ষেত্রে এইখানে একটা গুটি আছে কিনা আমি জানি না। আপনার কি মনে হয়? এটা গুটি থাকতে পারে, কারণ আফগানিস্তানের তালেবান দেখেন, আমাদের যে এই যে হেফাজত যেটার কথা বললেন, এই হেফাজতের সমস্ত যত বড় বড় নেতা এরা কোত্থেকে শিক্ষা গ্রহণ করে আসছে? সব ইন্ডিয়ার দেওবন্দ মাদ্রাসাতে। দেওবন্দ মাদ্রাসার যারা আছে, যারা করে, তাদের সাথে আবার তালেবানদের খুব একটা ভালো সম্পর্ক, জামাতের সাথে নেই। সেটা হোক পাকিস্তান জামাত, হোক ইন্ডিয়ান জামাত, হোক বাংলাদেশ জামাত, কারোর সাথে দেওবন্দ আলাদের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের রাজনীতির কারণে মাঝে মধ্যে এই আমাদের হেফাজত মাঝে মধ্যে করে জামাতের সাথে। আবার এই যে আপনি মামুনুল হকের কথা বলেন, এই মামুনুল হকের কিছু কথাবার্তা দেখেন, তার বাবাও জামাতের গালাগালি। এটা এখন ক্ষমতায় যাওয়ার লোভে তারা একটা ঐক্য করতে চাইছে, কিন্তু এই ঐক্য হবে না, ফাটল ধরবে এই ঐক্যে। আর আপনার যেটা কথা, এটা কিন্তু সবচেয়ে মজার বিষয়, এটা কিন্তু এখন কিন্তু দেখার বিষয় যে এই আফগান পররাষ্ট্রমন্ত্রী যাওয়ার পরে ভূরাজনীতির কি কি চেঞ্জ আসে, পাকিস্তানের গলার স্বর কতটুকু উঠে। রফিক ভাই কিছুক্ষণ আগে বলতেছিলেন, আপনিও বলতেছিলেন, দেখেন যে 16,000 ইন্ডিয়ান সেনা মারা গেছিল আমাদের স্বাধীনতা যুদ্ধে, 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করছে ইন্ডিয়ান সেনাবাহিনীর কাছে। তারা কিন্তু না না, আমি আবার এখানে আপনাকে থামাবো, আমি কিছু বিষয়ে সবসময় দ্বিমত করি। জি বলেন। ওরা আত্মসমর্পণ করেছে মিত্র বাহিনীর কাছে। মিত্র বাহিনী মানে বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী মিলেছে মিত্র বাহিনী হয়েছিল, এটা ভারতকে আমি এই কৃতিত্ব দিতে পারি না। এইবার বলি আপনাকে একটা কথা। প্রথমে কথা ছিল জেনারেল ওসমানীর কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে, ঠিক আছে? পাকিস্তান গভর্নমেন্ট রাজি হয় নাই, ওরা বলছে না, এটা হবে না। তখন যে ইন্ডিয়ান সেনাবাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করতে রাজি আছে, তখন যে ইন্ডিয়াই প্রস্তাব দিলে তাহলে মিত্র বাহিনী ঘোষণা করো। আপনি যেখানে সাইনটা হয়েছিল সেখানে আর কেউ ছিল? দেখেন তো, ওষা ছিল ভাই, হ্যাঁ ছিল, বাহিনীর নেতৃত্ব দিয়েছিল জেনারেল আরোরা। মিত্র বাহিনীর এটাকে পরে মানে এটা আত্মসমর্পণের ঠিক আগ মুহূর্তে বলেছে মিত্র বাহিনীর কাছে, কারণ হচ্ছে যে সরাসরি বাংলাদেশের জেনারেল ওসমানীর কাছে সারেন্ডার করতে চায় নাই পাকিস্তানি সেনাবাহিনী। এখন 93,000 বন্দি করে নিয়ে গেছে ইন্ডিয়া, 93,000 সৈন্য। ওদেরকে পরে ক্ষমা চাইয়া চুক্তির পরে ফেরত গেছে। আপনি এখন বলেন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, এটা আপনারা সবাই জানেন না, হিটলারের বাহিনীর সাথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে আপনার জাপানে এখনো আমেরিকান সোলজার আছে, জার্মানিতে আছে, ফ্রান্সের বহু বাহিনী আছে, বহু দেশে পৃথিবীর যেই দেশে ঢুকছে সেই দেশ থেকে বের হয় নাই। ইন্ডিয়াই একমাত্র দেশ, পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ইন্ডিয়া, যারা আমাদের দেশ স্বাধীন করতে আইসা 16,000 লোকের জীবন দেওয়ার পরেও তারা আমাদের দেশ থেকে সরাসরি বের হয়ে চলে গেছে। যে শেখ মুজিব বলছিল যে আমি প্রধানমন্ত্রী হওয়ার আগে আপনারা বের হয়ে যেতে হবে, কথা রাখছে। যদি সেদিন না বের হইতো তাহলে কি করতেন? ইন্ডিয়াতে এখনো ক্যাম্প করে রাখতে পারতো কিনা? কেউ কি বাধা দিতে পারতেন আপনারা? আমরা কারণ এই পর্যন্ত যতগুলো দেশ এইভাবে স্বাধীন হয়েছে, অন্য দেশ স্বাধীন করছে, তারা তো কেউ বের হয় নাই। সিরিয়াতে এখনো ক্যাম্প আছে, রাশিয়ান ক্যাম্প।
জি, রাশেদ হায়দার ভাই, আবারও আসবো আপনার কাছে। আমার আরো প্রসঙ্গ আছে, আমি রফিক ভাইয়ের কাছে এই বিষয়ে একটু যাব। এই যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আগামী 9 অক্টোবর এই মাসের ভারত সফরে আসছে, এখানে ভূ রাজনীতির কি সিগন্যাল দেখে না? ধন্যবাদ মাসুদ ভাই। এতে মারাত্মক একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমি অনেক দিন আগে দিয়ে দেখতাম, শুনতাম। দেখেন ভারতের না, এটা খুবই, আমি আপনাকে বক্তব্যের আগে একটু বলি, এই ভারতবর্ষের অংশ কিন্তু আফগানিস্তান। আফগানিস্তান কিন্তু দিল্লি থেকে শাসন হয়তো এক সময়, ঠিক আছে? তো এটা ভারত অংশ, এর রক্তের টান আসছে, যদিও পাকিস্তানও ভারতবর্ষেরই অংশ এককালের আর কি ইতিহাসের। এখানে কিন্তু দেখেন হয়তো পাকিস্তানের সাথে ভারতের দ্বন্দ্বটা বেশি, আফগানিস্তানের সাথে ভারতের দ্বন্দ্ব নয়। না, আমি যে বলতেছি আপনাকে, ভারতের কিন্তু অনেক ইনভেস্ট আছে পাকিস্তান এরিয়াতে, আফগানিস্তানে কিন্তু অনেক ইনভেস্ট। এর একটা জিনিস। আর দুইটা জিনিস হলো কি, এটা কিন্তু রাশেদ ভাই বলছে যে আমেরিকা পাকিস্তানের ডাইরেক্ট সহযোগিতায় কিন্তু আপনার আফগানিস্তান আক্রমণ করছে। এই 20 বছর যে এই যে তছনছ করে ধরে গেছে, এটা কিন্তু পুরোটাই কিন্তু পাকিস্তানের ডাইরেক্ট সহযোগিতায় ছিল। কিন্তু পরে ইমরান খান সরকার আসার পরে এখান থেকে এই সরকার কিন্তু বেঁকে বসলো, কিন্তু যে ওই সময় কিন্তু তখন ওইরকম সহযোগিতা পায় নাই, কিন্তু যেখানে কিন্তু আমেরিকার সৈন্যরা কিন্তু চলে যেতে সহজে, কিন্তু ইমরান খান কিন্তু ওদের পক্ষে, আমেরিকার পক্ষে ছিল না। এই জন্য কিন্তু ইমরান খান ক্ষমতাও কিন্তু হারাইতে গেল। কিন্তু আমরা তো বলি না যে ইউক্রেন নো ইউক্রেনের জন্য না, মূলত আসলে ওই যে পাকিস্তানে এর দিকে ওই আফগানিস্তানে আমেরিকায় পলানোর মূল কারণ হল ইমরান খান। কিন্তু ওই ছুতা ধরে কিন্তু ইউক্রেনের ইস্যু ধরে কিন্তু তাকে আউট করছে, কিন্তু মূল জিনিস হলো ওই কারণে। কারণ আফগানিস্তানের যে তালেবান যে লোক আছে তাদের সাথে কিন্তু ইমরান খানের সুসম্পর্ক ছিল, কিন্তু আছে কিন্তু ইমরান খানের কিন্তু ওরা সাপোর্ট করে। আর বর্তমান সরকার কিন্তু আমেরিকাকে সাপোর্ট করে। এই জন্যই কিন্তু আফগানিস্তান কিন্তু ওই জিনিসটা কিন্তু মাথার মধ্যে এই কিন্তু ভারতের যেহেতু একটা বিশাল ইনভেস্ট আছে। আর দ্বিতীয় একটা জিনিস হলো কি, ইদানিংকাল পুরোপুরি পাকিস্তান আমেরিকার সাথে কিন্তু হাত মিলাইছে। কিন্তু যেহেতু পাকিস্তানের সাথে চীনের একটা আগের থেকে সম্পর্ক ভালো ছিল, বহুত বছর আগের থেকে ভারত বিরোধীর কারণে, কিন্তু পাকিস্তানের আমেরিকার সাথে একদম একদম আষ্টি পিছিয়ে লেগে গেছে। ভারত কিন্তু এদিক দিয়ে দেখলো চীনের সাথে তাদের সমঝোতা এসে পড়ছে। কিন্তু চীনের সাথে সমঝোতা আসছে কেন? চীন দেখলো আমেরিকা তাকে সবচেয়ে বেশি এখন মরগঞ্জেন দাওয়ায় রাখার চেষ্টা করতেছে চীনকে। 2 নম্বর ভারত কে। চীন কিন্তু যেহেতু পাকিস্তানকে সাপোর্ট করে, আবার পাকিস্তান আমেরিকার হাত মিলাইছে, আমেরিকা আবার চীনকে দাবায় রাখতে চাইতেছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা গোলমাল হয়ে গেল। কিন্তু এই গোলমালের কারণে ভারতে যেহেতু এবার আমেরিকা চাপ দিছে একটা, যেখানে তাড়াতাড়ি ভারত আর পাকিস্তানকে দিয়ে এক হয়েছে যে ভাই আমরা দুই ভাই এক হই, নাইলে উপায় নেই। এই কিন্তু এটা সূত্র ধরে কিন্তু আফগানিস্তান কিন্তু এই কিন্তু ভারত এবং চীনের দিকে রওনা দিছে। কারণ আফগানিস্তানের যে খনিজ সম্পদ আছে সেটাকে যদি তারাকে যদি ইউটিলাইজেশন করতে হয়, চীন ছাড়া হবে না, ভারত ছাড়া হবে না। কারণ আমেরিকা তো তারা দেখতে পারেন, আমেরিকার সাথে তারা কোনোদিন আর সম্পর্ক হবে না, যেহেতু 20 বছর তাদেরকে অত্যাচার করছে। এদিক দিয়ে আবার কিন্তু দেখেন রাশিয়ার সাথে পুতিনের সাথে কিন্তু আফগানিস্তানকে ভালো একটা সম্পর্ক, যদিও স্বীকৃতি দেয় না, কিন্তু তাদের সাথে কিন্তু একটা আলোচনা হচ্ছে এবং ওদের সাথে কিন্তু আসা যাওয়া কিন্তু হয়ে গেছে অলরেডি। তার মানে কি, ওই যে অক্ষ শক্তি হয়ে গেল কিন্তু রাশিয়া, চীন, ভারত, এখন ওইখানে কিন্তু আফগানিস্তান যোগ দিছে। আবার একটা জিনিস দেখেন, আফগানিস্তানের সাথে কিন্তু চীনের একটা মোটামুটি না মনে হয় পাকিস্তান ইরানের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। কিন্তু আফগানিস্তানের সাথে কিন্তু রাশিয়ার কিন্তু হট কানেকশন, চীনের সাথে হট কানেকশন। এই যে আপনার চতুর্মুখী আপনার গ্লোবালাইজেশন, আপনার ভূ রাজনীতিক যে আপনার দ্বন্দ্ব, ওইটা কিন্তু অলরেডি প্রকাশ হইতেছে। কিন্তু আমরা বাঙালিরা বুঝতে পারি নাই। আমরা বাঙালির আগে পাকিস্তানে পা চাটতে যেতেছি, মানে দেশটারে আমি মানে ডুবানোর জন্য, দেশটাকে আপনি অস্থিতিশীল করার জন্য, না খাওয়ার জন্য পাকিস্তানিরা না খায়া থাকে। কারণ আমরা যেহেতু পেট ভরে ভাত খাইতে পারি, ওখানে আমাদের কোকে দোকানে নিচে যে সালা তোরা পেট ভরে খাস আমরা খাইতে পারি, তোরা আমরা খায়া মারবো। আপনি নিশ্চিত থাকেন এই যে ভূ রাজনৈতিক বর্তমান খেলা শুরু হয়েছে, আপনি কতগুলি ভাগ করে দেখাই দিলাম। কিন্তু বাংলাদেশ কিন্তু আমি মনে করি যারা এখানে দেশ চালাচ্ছে চরম ভুল ডিসিশনের দিকে হাঁটছে। কারণ পাকিস্তান বর্তমানে ওই সব এলাকার মধ্যে পাকিস্তান সবচেয়ে লব্বার করে এখন মনে করেন হয়ে গেছে। ওরা
মানে বন্ধুত্বহীন হয়ে গেছে গা। ওদের আশেপাশে কেউ বন্ধু নাই। এই যে বলো না আপনার ওই যে বেলুচিস্তান, এই বেলুচিস্তানও দেখবেন বেশি দিন নাই স্বাধীনতা ঘোষণা করে, ওই আফগানিস্তানের সহযোগিতাই করবে। আফগানিস্তানে দেখবেন এদের কি হেল্প করবে। আর বেলুচিস্তানে কিন্তু ওদের তালেবান আছে, পাকিস্তানি তালেবান, তেহরি তালেবান, এটা কিন্তু ওই তালেবানের নিয়ে কিন্তু সংগঠন বেলুচিস্তানে যারা এই যুদ্ধ করে, তেহরিক তালিবান। রফিক ভাই ভুরাজডিক বেশ টানা আলোচনা করলাম প্রায় 1 ঘন্টার মতো। আমরা একটু আমাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে একটু আসি। বিএনপির অসম্মতি থাকা সত্ত্বেও সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে ভোটের সিদ্ধান্ত বিএনপি মেনে নিতে বাধ্য হয়। এবার জুলাই সনদ বাস্তবায়নেও গণভোট হচ্ছে, ফলে জামাতের দাবির কাছে আবারও নতি স্বীকার করল বিএনপি। বিএনপি কি জামাতের কাছে জিম্মি হয়ে গেল? রাশেদ হায়দার ভাই যদি একটু সংক্ষেপে বিষয়টা আলোচনা করে, শেষমেশ ভোটের বাজারে বিএনপির অবস্থাটা কি দাঁড়ায়? বিএনপি বিক্রি হয়ে গেছে নাকি বিএনপি প্রচন্ড প্রেশার আছে? এটা তো আপনার যে ঢাকা ইউনিভার্সিটি আর এই রাকসুর নির্বাচনের মাধ্যমে আপনারা দেখছেন বিএনপির উপর মানুষের যে কি ভরসা আছে, এটা গত 14 মাসে আমরা সবাই হারে হারে টের পেল। এখন এই জুলাই সনদের গণভোট যেটা দিবে সেটা তো বিএনপি রাজি হচ্ছে। এর আগে রাজি হয়ে গেছে। হ্যাঁ, রাজি হয়ে গেছে। হ্যাঁ, এর আগে উচ্চ কক্ষ সেটাও। কারণ আপনার আরেকটা নিম্নকক্ষে পিয়ারে বাধ্য হয় কিনা আপনাকে আরেকটাই এখন দেখার বাকি। আরেকটা খবর কি জানেন, যে গতকাল রাতে সেনাপ্রধান কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন সেনাপ্রধানের সাথে দেখা করেছে? কারণটা কি? বিএনপি যতক্ষণ পর্যন্ত জামাত যা বলবে, জামাতের পা না চাটা পর্যন্ত বিএনপির কিছু থাকবে না। এবং একটা কথা আজকে আপনারা বলে দিই, বিএনপির অস্তিত্ব জামাতে বিলীন হয়ে যাবে। বিএনপি বলতে কোনো দল আর থাকবে না, জামাতে ইসলাম থাকবে। আর নাই তো বিএনপি জামাত হবে, মানে জামাতে বিলীন হবে বিএনপি। এটা লেখা রাখেন। এবং এই যে আমরা যেটা এই যে এখন যেটা বলতেছে যে নির্বাচন হবে গণভোট অমুক, কোনো ভোটই হবে না। অলরেডি আজকের আপনি 1 ঘন্টা আগের কথা বলি, 10 জন উপদেষ্টা পরিষদের 10 জন উপদেষ্টা অলরেডি সেফ এক্সিট চাইয়া বসছে। এবং সেটা জামাত, এনসিপি এবং বিএনপি মিলা একটা বৈঠকের মাধ্যমে বলা হয়েছে যে ওনাদেরকে সেফ এক্সিট দিয়ে দিতে হবে। ডাক্তার ইউনূসের কথা হচ্ছে যে দেশ জাহান নামে যাক, যাও তোমরা কে নিবে ক্ষমতা, এটা আমরা বাঁচি। সুতরাং ওই যে বিএনপি ভাইজান, বিএনপি শেষ। বিএনপি এখন আপনার ওরা যদি বলে যে এক কাম করেন, ইলেকশন হবে, জামাতের আমির, নায়েবে আমির উনি হবেন প্রেসিডেন্ট, এবং ওই যে আরেকজন আছেন তাহের সাহেব উনি হবেন প্রধানমন্ত্রী, তারেক জিয়া উপপ্রধানমন্ত্রী হবে, তাহলেও বিএনপি রাজি হবে। এখন বিএনপি জামাতের কাছে বলতেছে যে বাবারে আমাদের কিছু সিট দে অন্তত, কারণ পাবলিক তো আমাদের মাইরা ফেলাইতেছে বেজ্জতি। আমরা যতই বলি যে জামাতের কাছে, জামাত হেদের কাছে, না না না, বিএনপির অবস্থা এমন যে বিএনপি সিট চাচ্ছে। কারণ কি জানে, টোটাল প্রশাসনের ভিতরে সব জামাতের লোকজন। বিএনপি আছে শুধু যে চান্দাবাজি, মারামারি, ধরাধরি, ধর্ষণ, খুন, এগুলাতে। আর তো প্রশাসন চালাতেছে জামাত। আরো আছে ওই যে আওয়ামী লীগের লোক ধরে নিয়ে পুলিশের কাছে দেওয়া এডিএফটি, এগুলা ছাড়া তো বিএনপির আর কোনো কাম নাই। কোনো কাজ আছে দেখাইতে পারবেন? শুধু এই কামই তারা। সুতরাং জামাত যা বলতেছে তা শুনতে হবে। এবং এমন হইতে পারে বিএনপি এটা ভালো করে জানে যে জামাত যা বলে তা যদি না শুনে, তাহলে এখনো এনসিপি খারাপ আছে না, এরা মিলে বুঝতে পারে এইটাও ফ্যাসিস্টের দোষর ছিল। 2018 সালে বিএনপিও ইলেকশন করছে, এদেরও ব্যান করো, এই দাবি জানাবে। আর এইটাই তাদের মধ্যে ভয় যে জামাত এদেরও ব্যান করা। রাশেদ হায়দার ভাই আসবো, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আজকে আবার বাংলাদেশ আফগানিস্তানের খেলা চলে। এই বেশিরভাগ দর্শক কিন্তু খেলাতে ব্যস্ত আছে। যাই হোক, আমি রফিক ভাইয়ের কাছে এই বিষয়ে একটু জানতে চাইবো যে বিএনপি কি জামাতের কাছে জিম্মি হয়ে গেল? জামাতের সব দাবি কিন্তু এখন বড় বড় খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দাবি, এগুলো কিন্তু বিএনপি সব গিলে ফেলেছে। ধন্যবাদ মাসুদ ভাই।
এখানে একটা কথা বলি মাঝখানে, রাশাদ ভাই কিন্তু আজকে এতদিনে বললো, স্বীকার করলো যে কথাটা আমি মনে হয় আগে গত 2 মাস বা 3 মাস আগে আপনার অনুষ্ঠানে বলছিলাম, অথবা সুতি আপার অনুষ্ঠানে, যে বিএনপি কোনো এক সময় জামাতের সাথে বিলীন হয়ে যাবে। রাশেদ ভাই এতদিন পরে আমার এই কথাটা বলল। ধন্যবাদ রাশেদ ভাই, মানে আমি আপনার দাদা হিসাবে মানে পরিগণিত হলাম, কারণ আমার কথাটা আপনি 2 মাস 3 মাস পরে বলছেন। না না না, আপনার আমি আজকে হয়তো সরাসরি বলছি, এর আগে আমি ঘুরে বলছিলাম আপনার যে কথা দাঁড়িয়ে বলছি, কিন্তু আমি ডাইরেক্ট বলছি বাংলাদেশে 2টা দল থাকবে, একটা হচ্ছে চরণ ডান আর একটা হচ্ছে যে বাম। ওই অনুষ্ঠানে বলছিলাম, আমি ওই অনুষ্ঠানে বলছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে দুটা থাকবে, বিপক্ষে এই দুটা জিনিস থাকবে। এখন বিএনপির কিন্তু একটা পক্ষ, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের একটা পক্ষ কিন্তু বিএনপির সাথে ছিল, আর মুক্তিযুদ্ধের বিপক্ষের একটা পক্ষ, দুটা দল মিলে এলো বিএনপি। মুক্তিযুদ্ধের বিপক্ষের লোকটা কিন্তু অলরেডি জামাতের সাথে অ্যাড হয়ে গেছে গা। আর এখন মুক্তিযুদ্ধের পক্ষের লোকটা যদি আওয়ামী লীগের থেকে চলে যায়, বিএনপি কি হবে? বিলীন হয়ে যাবে জামাতের কাছে। এবং কারণটা দেখেন, এইবার কিন্তু প্রমাণ হয়ে গেছে যে কে মুক্তিযুদ্ধের পক্ষে, কে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এটা কিন্তু ভালো করে প্রমাণ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে এই 54 বছর মানে দেশ স্বাধীন হওয়ার পরে আমার মনে হয় না মুক্তিযোদ্ধারা নাই, অথবা আমি নিজে দেখছি, কারণ আমাদের যেহেতু মুক্তিযুদ্ধ আছে, ওই সময় দেশ গরিব ছিল। 40 বছর আগে 45 বছর আগে মানুষ গরিব ছিল, একদম খুবই গরিব ছিল, এটা আমি নিজে দেখা। ওসব মুক্তিযোদ্ধারা খুব কষ্ট করছে, চুরি ডাকাতি করছে ওদের মুক্তিযোদ্ধা, অথবা মাইন্ড করে মুক্তিযোদ্ধা মুসলমান ভাবে করতেছি না, অথবা তার পেটের দায়ে বিভিন্ন কারণে করছে, অনেক গরিব মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু এই মুক্তিযোদ্ধারা কিন্তু এখন কিন্তু সবচেয়ে ভালো পজিশনে আছে। কি বিগত যে 16-17 বছরে যেভাবে মুক্তিযোদ্ধাকে অর্থনৈতিক সাপোর্ট দিছে, একটা মুক্তিযোদ্ধা 25-30 হাজার টাকা ভাতা পায়, রেশন পায় অল্প টাকা দিয়ে, এবং যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তারা 40,000 টাকা বলে, এক্সট্রা 10,000 টাকা বেশি পায়। মানে মুক্তিযোদ্ধারা কত ধরনের সুবিধা কিন্তু এই গত সরকার আমলে দিছে। কিন্তু এই সরকারে এইবার আইসা যেভাবে লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে মুক্তিযুদ্ধ, এখন এমন একটা হয়েছে মুক্তিযুদ্ধের নাম যদি কেউ বলে তাহলে আর মারে। এই যে লাঞ্ছনার জন্য কিন্তু বিএনপি প্রতিবাদ করে না, এই পর্যন্ত প্রতিবাদ করে নাই। দেন চল খালি ওই কয়ে তোরা রাজাকাছি লিয়েছে, কিন্তু ওরা কিন্তু স্ট্রংলি প্রতিবাদ করে নাই, তারা কিন্তু রাস্তায় নামে নাই। আজকে যদি আওয়ামী লীগকে ব্যান না করতো, আওয়ামী লীগের লোকরা কিন্তু ঠিকই রাস্তায় নামতো যে মুক্তিযুদ্ধের এই ঘটনার কারণে, কিন্তু বিএনপি কিন্তু রাস্তায় নামে নাই, বিএনপি কিন্তু প্রতিবাদ করে নাই। কেন? আমি আগেই বলতাম, সবসময় বলি যে বিএনপি যে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিটা আছে, এটা বিএনপিতে খুবই দুর্বল, নগণ্য, মানে উচ্ছিষ্ট বাসমান। আর বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষের যে শক্তিটা আছে ওইটা হলো শক্তিশালী, যে কারণে ওই যে বিএনপি যে আপনার বিলীন হয়ে যাবে কথাটা বলছেন, ওইটা কিন্তু আমি আগেই বলছি, অনেকদিন আগেই বলছি। কিন্তু আমি আমার ছোট্ট জ্ঞানে আমি বলছি, এটা কিন্তু মানে না, মানে ওই আন্দাজে বলি না, কিন্তু আমার কাছে এরকমই মনে হয়েছে। এবং আমি এই কথাটা এখন কেন বলি, এই মুহূর্তে যদি ইলেকশন হয়, যদি সবাই অংশগ্রহণ করে, সব দল এক হয়ে যাবে ওই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে। কিন্তু এরপরও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের বিরুদ্ধে গেলেও কিন্তু মুক্তিযুদ্ধ জয়ী হবে। কিন্তু এখানে কিন্তু ওই যে আওয়ামী লীগকে কেন ব্যান করছে, বা 14 দল বা যারা আছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তাদের কেন ব্যান করতে চাচ্ছে, ওই জন্য জামাত ফ্রেন্ড এরশাদের দলেও কিন্তু জাতীয় পার্টিতে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে পক্ষই আছে, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষরা কিন্তু বেশি কিন্তু ধারণ করে, কারণ মুক্তিযুদ্ধের পক্ষ ধারণ করলে তারা একটু বুক ফোলায় বলতে পারে। ওরাও কিন্তু এই জন্য জামাত বিএনপি জাতীয় পার্টি কিন্তু বন্ধ করে দিতে চাচ্ছে। এখন বিএনপি কিন্তু এই যে কয়েকদিন বললো না যে আমরা তো চাই না, আমরা কোনো দল নিষিদ্ধ চাই না, আইয়েছি, অথচ আগে বলছে, পরে আবার বলছে আমরা হাতটা দিয়েছি, আমরাও তো এটা চাইছিলাম, স্বাগতম। এখন তো মাইন্ড কাসিবের মধ্যে পড়ছে, এখন কয় না আমরা তো এটা চাই না, আমরা কোনো দলে নিষিদ্ধ চাই না। আরে ভাই, কাউকে নিষিদ্ধ করে কিন্তু কিছু করা যায় না। যে দলে সমর্থন হলো 50%, আপনি নিষিদ্ধ করে কদিন রাখবেন, কতদিন টিকে থাকতে পারবেন? আপনার নির্বাচন দিয়ে গেলেন না, এরপর কতদিন কি হবে? মানুষ কি এটা মানবে? জাতিসংঘ থেকে বলে দিছে ডাইরেক্ট, আজকে আলোচনা হচ্ছে যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, এবং তার মানে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। জাতিসংঘ থেকে বলে দিছে আমরা সহযোগিতা করবো, কিন্তু অংশগ্রহণ হবে চাই, এরকম কথা বলছে।
বুঝতে পারছেন? জি রফিক ভাই, আবার আগে আমি একটু জি অন্য প্রসঙ্গে যাই, লাইভ অনেক লম্বা হয়ে গেছে। রাশেদ হায়দার ভাইকে দিয়ে শুরু করবি, এরপর আপনার কাছেও আসতেছে। রাজনীতি বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, জনদুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের স্বার্থে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা জরুরি। এতে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়া রোধ হবে, স্বাধীন ও কার্যকর তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থাও রক্ষিত হবে। উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সবচেয়ে লোয়ার লেভেল পর্যন্ত যেগুলো চিহ্নিত দুর্নীতিবাজ, অবৈধ ইন্টারিম গভর্নমেন্টের সকলের পাসপোর্ট বাতিল করা উচিত। তবে বাতিলের আগে আরেকটা জিনিস করা উচিত এখন, সেটা হচ্ছে কি জানেন, ম্যাক্সিমাম উপদেষ্টাদের তো আমেরিকান পাসপোর্ট হোল্ডার, তাদের পাসপোর্ট তো আপনি বাতিল করতে পারবেন না। জব্দ করতে বলছে উনি, জব্দ করতে, এটা জব্দও করতে পারবেন না আপনি, আমেরিকান পাসপোর্ট হোল্ডার, এদের জব্দ করতে পারবেন না। তবে ঘটনা হচ্ছে যে এরা যাতে এয়ারপোর্ট ক্রস করতে না পারে সেই নির্দেশনা জারি করা উচিত, যে এই উপদেষ্টা সহ বাকি যারা, ধরেন আপনার, আমি তার এক্সাম্পল দিলাম, 50 জন ব্যক্তি পৃথিবীর যেই দেশে পাসপোর্ট হবো তারা দেশ ত্যাগ করতে পারবে না, এই ধরনের নিষেধাজ্ঞা আসা উচিত। এবং ওই যে বারবার আমরা বলিনি যে সেফ এক্সিট ইন্ডিয়ার কাছে কেন চায়, কারণ হচ্ছে এদের সবার ভয় কি জানেন, যে ইন্ডিয়া যদি বলে যে এই সমস্ত লোক আমার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না, তখন কিন্তু প্রবলেম আছে। এই কারণেই তারা কিন্তু ইন্ডিয়ার কাছে সেফ এক্সিট চায়। বাংলাদেশের তো সমস্যা নেই, যাইতে তবে বিমান নিয়ে ইন্ডিয়ার উপর দিয়া। তো এখন মাসুদ কামালের কথা অর্ধেক ঠিক, বাকি অর্ধেক হচ্ছে না, এটা কাউরেই যাইতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না একটা গভর্নমেন্ট আইসা দেখেন না নেই, তার এক পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না, সব এখানে থাকবে। প্রয়োজনে আপনারা সব উপদেষ্টা একসাথে যমুনাতে থাকে, ডাক্তার ইউনূসের সাথে একসাথে যমুনাতে ঘুমান, কি হইছে? সত্য বেডা আর বেডি 2-4টা যা আছে তাদের জন্য একটা রুম খালি করে দিল, সবাই যাতে ওইখানে থাকে, ওনাতে কাউকে বেরোই যেতে যাতে না পারে, এয়ারপোর্ট ক্রস করতে যাতে এরা কেউ না পারে, নো বিশেষ বিমান, নো বিশেষ হেলিকপ্টার। দেশের আকামর জনসাধারণকে বলবো যে এই ঘটনা যদি হয় তাহলে আপনারা খুব দ্রুত কোন নির্দেশনা ব্যতীত এয়ারপোর্ট, সেনা ক্যাম্প সব ঘেরাও ঘেরা ফেলেন, নো ইন নো আউট। কারণ এরা হিসাব দিয়া যাইতে হবে, এই দেশকে, দেশের যে যে ক্ষতি করছে এরা হিসাব দিয়া যাইতে হবে, এটাই হচ্ছে যে মূল দাবি।